যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ, মন্তব্য প্রধান উপদেষ্টার। প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম দিয়ে আরও শক্তিশালী করা হবে বিমান বাহিনীকে। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করবে বিএনপি, জানিয়েছেন রিজভী। মিথ্যা প্রচারণা ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ ফখরুলের। এবং একের পর এক আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল। ক্ষমতা প্রভাব বিস্তারের হাতিয়ার বা বড় দলের সাথে যুক্ত হওয়া মূল উদ্দেশ্য, বলছেন নতুন নেতারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ, তবে আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী, মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বিমান বাহিনীর আকাশ বিজয় বার্ষিক মহড়ায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম দিয়ে আরও শক্তিশালী করা হবে এই বাহিনীকে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বাংলার আকাশ মুক্ত রাখার প্রাণান্তকর চেষ্টা, কখনো দ্রুত গতিতে উপরে উঠে যাওয়া, কখনো বা শত্রুপক্ষকে ফাঁকি দিয়ে একে একে ছুটে যায় যুদ্ধ বিমান। আকাশে হেলিকপ্টারের সতর্ক ঘোরাফেরা, নেমে আসে বাংলার দামাল ছেলেরা, আকাশ জুড়ে ছড়িয়ে দেয় বিজয়ের বার্তা। দেশের আকাশ সীমাকে রাখতে এতদিন যত বিমান, যুদ্ধ বিমান, বিমান, এরিয়াল ভেহিকল, রাডার সহ প্রতিরক্ষা ব্যবস্থা, বিভিন্ন সরঞ্জাম। মহড়ায় বিমান বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে তাদের কর্মদক্ষতা, যুদ্ধ প্রস্তুতি, সক্ষমতা ও চ্যালেঞ্জ তুলে ধরে। কর্মীটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর একে খন্দকার ঘাঁটিতে বাহিনীর এই নৈপুণ্য দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। বলেন, যুদ্ধ নয়, তিনি শান্তির পক্ষে। তবে ভারত পাকিস্তানের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ সময় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটাও আত্মঘাতী। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশ বিমান বাহিনী সময়োপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকার পাশাপাশি বাংলাদেশের বিমান বাহিনীকে আরো আধুনিক করা হবে বলেও জানান অধ্যাপক ইউনূস। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। বক্তব্যে নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারও করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। কাল মহান মে দিবস, এ উপলক্ষে বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করছে বিএনপি। সকালে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের সব শ্রমিকের ন্যায্য দাবির প্রতি সংহতি জানাতে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন। এ সময় তিনি বলেন, দেশের শ্রমিকদের অধিকার এখনও ক্ষুণ্ণ হচ্ছে, তাই তাদের অধিকার নিশ্চিতে রাষ্ট্রের পদক্ষেপ আরও বাড়ানো জরুরি বলে মনে করেন তিনি। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশের এই গরিব মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আগামীকালকের মহান মে দিবসের সমাবেশ ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক 8 ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনের শ্রমিকরা যে আত্মহতি দিয়েছিলেন তা উপলব্ধি করে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন মে দিবস উপলক্ষে বিশাল শ্রমিক সমাবেশ করার। আমরা আশা করছি অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ, কষ্ট, যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবে। দেশের শ্রমিকের অধিকার নিশ্চিতে এখনও উল্লেখযোগ্য পদক্ষেপের অভাব। এমন পরিস্থিতিতে রাজনৈতিক কারণে শিল্প কারখানা বন্ধ করার পক্ষে নয় বিএনপি, জানিয়ে রিজভী বলেন, আওয়ামী দোসরদের প্রতিষ্ঠানগুলো বন্ধ না করে সেখানে আলাদা প্রশাসন নিয়োগ করতে পারত সরকার। বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো, আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ
ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন, আপনি সেখানে দক্ষ মানুষদেরকে ব্যবস্থাপনা তৈরি করতেন। আর যে সমস্ত মালিকরা, ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন। বর্তমান কাজের পরিবেশে শ্রমিকদের বেঁচে থাকা শুধু কষ্টেরই নয়, বিভিন্ন অসুবিধা ও হয়রানির শিকার শ্রমজীবীরা বলেও জানান রুহুল কবির রিজভী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের সাথে অসঙ্গতি, কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর। বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023-এর মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি উত্থাপনের অধিকারকে আইন করে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। পহেলা মে বেলা 2টায় নয়াপল্টনে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বলেও জানান বিএনপির এই নেতা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। সামাজিক মাধ্যমে চরম মিথ্যা প্রচারণা ছড়িয়ে সমাজে বিভ্রান্তি ও বিভাজন তৈরির অপচেষ্টা চলছে, এমন অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে শনিদেবের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। আর যারা এদেশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে এদেশের নাগরিক। সব ধর্মের মানুষের রাজনীতি ও স্বাধীন মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা আছে। এ অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীরা জীবন দিতেও প্রস্তুত। 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ করি, তখন কিন্তু একবারের জন্য ভাবিনি কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, একসাথে লড়াই করেছি। আমরা সবাই মিলে এরকম একটা চমৎকার একটা সমাজ গড়ে তুলি, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা মানুষ হিসেবে সবাই থাকবো এবং বাংলাদেশের নাগরিক হিসেবে থাকবো, বাংলাদেশি হিসেবে থাকবো। এভাবেই আমরা এগিয়ে যাই। নেই স্থায়ী কার্যালয়, কমিটি, এমনকি মাঠ পর্যায়ে নেই কোনো কার্যক্রম। তবুও চমকপ্রদ নাম দিয়ে একের পর এক আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল। এরই মধ্যে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে জমা পড়েছে বেশ কিছু রাজনৈতিক দলের নাম। নিবন্ধনের শর্ত সঠিকভাবে মেনে এসব দল আবেদন করছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। এদিকে অনেক নিবন্ধিত দলেরও দলীয় কার্যক্রম নেই বললেই চলে, নেই স্থায়ী কার্যালয়ও। নামমাত্র কার্যালয় থাকলেও নেতাকর্মীদের দেখা মেলে না। এসব নাম সর্বস্ব রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য খুঁজে ফিরেছেন সহকর্মী মারুফা কামাল। ক্যামেরায় ছিলেন পিন্টু শিকদার ও ওয়ালিদ খান। সম্প্রতি কদিন পরপরই গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা শহরে ঝুলছে ব্যানার ফেস্টুন। নজর কাড়ে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। হাসিনা সরকারের পতনের পর থেকে ৮ মাসে এক পক্ষে অঙ্গনে, এর আগেও গেল 5 বছরেও এমন নাম সর্বস্ব রাজনৈতিক দলের সংখ্যা হয়েছে কয়েক গুণ। নির্বাচনের আগে হঠাৎ করে গজিয়ে ওঠে এসব সংগঠন। কেউ সংবাদ সম্মেলন করে, কেউ সমাবেশ করে, কেউ বা সামাজিক মাধ্যমে ঘোষণা দিচ্ছেন তাদের দলের নাম। তবে নির্বাচন কমিশন বলছে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা 55টি। এর মধ্যে বেশিরভাগেরই দলীয় নীতিমালা, কর্মসূচি, নাম, ময়মনসিংহের সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্স ও ফিটনেসবিহীন 3 হুইলার, ইজি বাইক, ইঞ্জিন চালিত ভ্যান সহ অবৈধ যানবাহন। কোনো নিয়মের তোয়াক্কা না করে সব যানবাহন চলাচলে একদিকে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তারপরও সব যানবাহনের চলাচলে নিয়ন্ত্রণে নেই উদ্যোগ। অদক্ষ চালক ও ট্রাফিক আইন না মানায় সড়কে বাড়ছে প্রাণহানির সংখ্যা, দাবি নাগরিক নেতাদের। আর বিআরটিএ বলছে দুর্ঘটনা বন্ধে প্রশিক্ষণ দেয়া হচ্ছে চালকদের। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা, অভির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের সড়ক মহাসড়কে আতঙ্কের নাম 3 হুইলার ও ব্যাটারি চালিত অটোরিকশা। হালকা ও কম গতি হওয়ার কারণে এসব যানবাহন বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি পঙ্গুত্ব বরণ করছে অনেকে।
যাত্রীদের অভিযোগ, অদক্ষ চালক, ভাঙা সড়ক ও দ্রুতগতিতে ওভারটেক সহ বিভিন্ন কারণে ঘটছে দুর্ঘটনা। ড্রাইভাররা তাড়াহুড়ার কারণে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মাঝে বড় গাড়ি ওভারটেক করতে চায়, তখনই চাপে পড়ে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়। ওভার স্পিডে গাড়ি চালানো, গাড়ির নিয়ম না মেনে রুট এই পাশ থেকে ওই পাশে রুট ওভারটেক করা বা বিভিন্ন কারণে হয় আর কি। ড্রাইভাররা সঠিকভাবে লুকিং গ্লাসের ব্যবহার করছে না, তারা লুকিং গ্লাসের ব্যবহার না করে ঘাড় বাঁকিয়ে ডানে বামে দেখছে, এটা একটা অ্যাক্সিডেন্টের কারণ। তবে এসব যানবাহন চালকদের দাবি, যাত্রীদের তাড়াহুড়া ও রাস্তা পারাপারে অসচেতনতার কারণেই বেড়েছে দুর্ঘটনা। রাস্তাঘাটের অবস্থা ভালো না, যার কারণে বড় গাড়ি আমাদের সাইডে থাকলেও অনেক সময় চাপ দিয়ে আমাদেরকে রুটে নামাতে নিয়ে যায়। অসচেতনতার কারণে আমরা বিভিন্ন রুটে দেখা যায় বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় এবং অনেক সময় প্রাণহানি হয়। যদি আমরা সবাই সচেতনভাবে গাড়ি চালাই, সবাই সবার জায়গা থেকে দায়িত্ব নিয়ে গাড়ি চালাই, তাহলে আমার মনে হয় যে অ্যাক্সিডেন্ট থেকে আমরা মুক্তি পাইতে পারি, অ্যাক্সিডেন্টের হারটা কমায় আনতে পারি। ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণ এবং লাইসেন্সবিহীন গাড়ি ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি, নিরাপদ সড়ক চাই এর নেতাদের। আমাদের প্রথমত বিআরটি এবং সংশ্লিষ্ট যে দপ্তর আছে তাদের মাধ্যমে তাদেরকে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে এবং তাদেরকে প্রশিক্ষিত করে তাদের ড্রাইভিং লাইসেন্স কনফার্ম করে তাদেরকে গাড়ি চালানোর সুযোগ দিতে হবে। অন্যথায় তাদেরকে আমার মনে হয় যে বন্ধ করে দিতে হবে। এদিকে বিআরটিএ বলছে, সড়ক দুর্ঘটনা বন্ধে চালকদের প্রশিক্ষণের পাশাপাশি চলছে সচেতনতা বাড়ানোর কার্যক্রম। তারা সুন্দরভাবে রাস্তায় নির্বিঘ্নে নিরাপদে গাড়ি স্বচ্ছন্দভাবে গাড়ি চলাচল করতে পারে এবং দুর্ঘটনা যেন কমতে পারে, দুর্ঘটনা যেন হ্রাস পায়, সেই প্রক্রিয়ায় আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি এবং এটা আমাদের প্রক্রিয়াটা চলমান। চলতি বছরে ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭৯টি। এতে নিহত হয়েছে ৭০ জন আর আহত হয়েছে ৮৫ জন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর ২ মাসের নিষেধাজ্ঞা। তাই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে নতুন উদ্যমে প্রস্তুত হচ্ছে জেলেরা। শেষ মুহূর্তে জাল নৌকা মেরামতে ব্যস্ত সময় কাটছে তাদের। জেলেপল্লিতেও ফিরেছে প্রাণ। এদিকে নিষেধাজ্ঞা চলাকালে কঠোর নজরদারি থাকায় এবার ইলিশের উৎপাদন বাড়বে আশা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী সহ সব নদীতে ১ মার্চ থেকে শুরু হয় টানা ২ মাস নিষেধাজ্ঞা। অবশেষে সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার মধ্যরাতে। তাই অলস সময় কাটিয়ে আবারও জেগে উঠেছে ভোলার জেলেপল্লিগুলো। জেলেরা ব্যস্ত মাছ ধরার সরঞ্জাম মেরামতে। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলাকালে সরকারি সহায়তার চাল ঠিকভাবে পাননি তারা। তবে ইলিশ ধরে এবার সব দেনা শোধ করবে জেলেরা। যে 2 মাস নিষেধাজ্ঞা ছিল, এই 2 মাস আমাদের জেলেরা নদীতে যায়নি এবং অনেক অনেক দিন কাটাইছে। 2 মাসের অভিযানে 160 কেজি করে চাল দেওয়ার কথা, সেই জায়গায় আমরা চাল পেয়েছি 40 কেজি করে, আর বাকি চাল আমরা দেয় না। আমরা এই 2 মাস কিভাবে কাটিয়েছি? আমার সমিতির 3 টাকা লইয়া চলছি, আর দ্বারা 3 টাকা লইয়া চলছি, কষ্টে সংসার চালাইছি কোনো রকম। এখন আমরা দায় দানা ঘুরে গেছি, এখন আমরা নদীতে নামবো। আল্লাহ যদি মাছ থাকে তাহলে অবশ্যই মাছের দানা দিব। এবার নিষেধাজ্ঞা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নজরদারিতে অভিযান সফল হয়েছে বলে দাবি মৎস্য বিভাগের। তাই মাছের উৎপাদন আগের চেয়ে বেশি হবে বলে প্রত্যাশা মৎস্য কর্মকর্তাদের। এই বছর কিন্তু আমাদের সাধারণ জেলেরা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে এবং অবৈধ কোনো জাল আমরা পড়ার সুযোগ দিই না। ভোলা জেলার যে 1,85,000 মেট্রিক টন এই বছরের যে ইলিশ মাছের যে টার্গেট আহরণের, সেই টার্গেটের সে লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সক্ষম হব। এবার মাছের অভয়াশ্রম তৈরিতে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কঠোর নজরদারি করা হয়েছে বলে জানালেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তারা। আমাদের জাটকা রক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে এবং আমরা যেটা মনে করছি যে এবারে সবাই যেহেতু আমরা জাটকা রক্ষা করতে পেরেছি এবং ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারবো। জাটকা সংরক্ষণ সহ সব ধরনের মাছের উৎপাদন বাড়াতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। আবারও আমন্ত্রণ গ্লোবাল সংবাদে। শব্দ দূষণ রোধে সচেতনতা বাড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যৌথ উদ্যোগে
এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করেছে। সকালে র্যালিটি এমআজিদ স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে যোগ দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ প্রায় 100 সাইক্লিস্ট। এই র্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা সাইকেলকে প্রচলিত যানবাহনের উৎকৃষ্ট বিকল্প এবং শব্দ নির্বাপক যানবাহনের উপর নির্ভরতা বাড়িয়ে পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। আস্তে আস্তে চট্টগ্রামকে আমরা নয়েজ ফ্রি চট্টগ্রাম যদি করতে পারি, একটা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টাল আমরা যদি একটা ক্লাইমেট আমরা গড়ে দিতে পারি, তাহলে সেটা আলটিমেটলি একটা সুন্দর চট্টগ্রাম, ইকো ফ্রেন্ডলি চট্টগ্রাম গড়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি। জোন আমরা ঠিক করবো, বিশেষ করে হসপিটাল এরিয়া, এডুকেশনাল ইনস্টিটিউশন এরিয়া, যেখানে আসলে খুব দরকার যে হর্ন না বাজে। তো এই জোনগুলোকে আমরা যাতে কেউ হর্ন না বাজে সেই ধরনের কিছু নীতিমালা আইন আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন পক্ষ থেকে। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে নারী সহ কমপক্ষে 10 জন। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে দিঘিরপাড় গ্রামের বিএনপি নেতা আমজাদ বিশ্বাসের সাথে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার রাতে আলিম উদ্দিনের লোকজন আমজাদ বিশ্বাসের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে 11 জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেন নামের একজনকে মৃত ঘোষণা করেন। আশুলিয়ায় সেলফি পরিবহনের চাপায় শামসুল মোল্লা নামে গণস্বাস্থ্য কেন্দ্রের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। স্থানীয়রা জানায় সকালে ওই নিরাপত্তা প্রহরী গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে বেতন নিতে আসেন। এ সময় হাসপাতালের সামনে ঢাকা রিচা রোডের ঢাকাগামী লেনে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে সেখানে প্রাণ হারান তিনি। এ ঘটনায় নিহতের সহকর্মী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারী শিক্ষার্থীরা বেশ কয়েকটি সেলফি পরিবহনের বাস আটকে রাখে। পরে হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে জহুরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুর 12:15টার দিকে কয়া ইউনিয়নের সুলতান গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান পদ্মা নদীর চরে কৃষক জহুরুল ধান চাষ করেছিলেন। বৃষ্টি শুরু হলে পলিথিন জড়িয়ে কাটা ধান ঢাকতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। কুমারখালী থানার ওসি মোহাম্মদ সোলাইমান শেখ বলেন, মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষক মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি স্বজনদের কাছে দেয়া হয়েছে বলে জানান তিনি। কুষ্টিয়ার বিভিন্ন মহাসড়কে চলছে চাঁদাবাজির মহোৎসব। রশিদ ধরিয়ে দিয়ে বিভিন্ন যানবাহন থেকে প্রকাশ্যে নেওয়া হচ্ছে টাকা, আর টাকা না দিলে মারধর সহ হয়রানির শিকার হচ্ছে যানবাহন চালকরা। অভিযোগ রয়েছে প্রতি মাসে কুষ্টিয়ার মহাসড়ক থেকে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ যান থেকে উঠছে কোটি টাকার চাঁদা। দীর্ঘদিন ধরে এভাবে চাঁদা তোলার পরও নিশ্চুপ প্রশাসন। কুষ্টিয়া থেকে সনি আজমের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। এটি কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের মিরপুর এলাকার দৃশ্য। এভাবেই যানবাহন চালকদের হাতে বিভিন্ন ইজারার রশিদ ধরিয়ে দিয়ে প্রকাশ্যে তোলা হচ্ছে চাঁদা। তাদের দাবি, পৌরসভার কাছ থেকে ইজারা নিয়েই টাকা নিচ্ছেন তারা। অটো থেকে 10 টাকা, সিএনজি থেকে 10 টাকা। না অন্য কিছু না, চলতি কোনো গাড়ি না, ধরেন এই স্ট্যান্ডে যেগুলো গাড়ি আছে এগুলাই। সড়ক না, স্ট্যান্ডে যে অটো এবং সিএনজি থাকে এইটা ইজারা দিছে পৌরসভা। না মহাসড়কে কেন নিব আমরা? মহাসড়কে তো টাকা নেওয়ার অধিকার আমাদের নাই। ভিডিও আছে, কোথা থেকে পাইছেন জানি না, কিন্তু মহাসড়কে কেউ নিচ্ছে না এখানে। জানা যায় প্রতিদিন কমপক্ষে 10টি পয়েন্টে অবৈধ যানবাহন থেকে তোলা হয় চাঁদা, আর টাকা না দিতে চাইলে চালকদের মারধর সহ বিভিন্ন হয়রানি করা হয়। ম্যাক্সিমাম 20 টাকার নিচে তো নেয় না, মাসে মনে করেন 600 টাকা যায়। তুমি খরচ অনেক সময় না দিলে রাব ব্যবহার করে, হয়তো অনেক গালাগালি করে। এই বাস স্ট্যান্ড 10 টাকা করে নাই, আর ওই তীর মনে নাই 10 টাকা করে বলে যে আমরা এখানে আসি, টাকা দেওয়া লাগবে। কি করবো বলে আমরা তো এর প্রতিঘাত চাই। ওই না দিলে নাটি দিয়ে মারে, কি গাড়ি পরীক্ষা হাল করে, এই সমস্যা। হাইওয়ে পুলিশ বলছে এ জেলায় অবৈধ যান রয়েছে 5000-এরও বেশি। এ হিসেবে প্রতিদিন এসব যান থেকে মহাসড়কে চাঁদা ওঠে প্রায় 10 লাখ টাকা, যা মাসে দাঁড়ায় কয়েক কোটিতে।
ইজারা দেওয়ার বিষয় নিয়ে মিরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে হাইওয়ে পুলিশ কর্মকর্তাদের দাবি, মহাসড়কে চাঁদা তোলার কোনো সুযোগ নেই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন তারা। না, আসলে আমার কাছে স্পেসিফিক এরকম কোনো অভিযোগ এখনো আসে নাই। অভিযোগ পেলে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব এবং তারা যাতে যথোপযুক্ত শাস্তি পায় সেটা নিশ্চিত করব। মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজি বন্ধে দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি কুষ্টিয়াবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। সময় হলো আরও একটি বিরতির, ফিরে এসে আরও থাকছে আমন্ত্রণ আরও একবার গ্লোবাল সংবাদে। কুষ্টিয়ার দৌলতপুরে টর্নেডোতে পদ্মা নদীর পানি উপরে ওঠার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনায় কৌতূহল ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এই ভিডিওতে দেখা যায় মঙ্গলবার বিকেলে রিচা ইউনিয়নের কোলদিয়ার এলাকায় টর্নেডোতে হঠাৎ করে পদ্মার পানি ওপরে উঠে যায়। স্থানীয়রা মোবাইল ফোন দিয়ে সেই দৃশ্য ভিডিও করে, আর এই ভিডিও ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী। তিনি বলেন, ঘটনাটি সত্য, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অক্ষয় তৃতীয়া উপলক্ষে গঙ্গা স্নানের আয়োজন করা হয়। সকাল 11টায় হাজারো পুণ্যার্থী এই গঙ্গা স্নানে অংশ নেন। পুণ্যতিথিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গা স্নানে অংশ নিতে ভোর থেকেই ভক্তদের ঢল নামে। আন্তর্জাতিক হরিভাব নামৃত সংঘ ও আশ্রমের আয়োজনে ভোর 5টা থেকে শুরু হয় প্রার্থনা, মঙ্গল ঘট স্থাপন ও বিষ্ণু পূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই দিনে গঙ্গা স্নানে জীবনের সমস্ত দুঃখ, কষ্ট ও পাপ ধুয়ে যায়। এ সময় প্রধান অতিথি ছিলেন জয়দেব ঠাকুর, আর উপস্থিত ছিলেন সহধর্মিনী জগৎমাতা হরপ্রিয়া দেবী, ঋত্বিক মহারাজ, ডাক্তার রাধা স্বামী সহ অনেকে। আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে 6 জনকে আটক করেছে পুলিশ। ভাদাইল ও পাবনারটেক এলাকা থেকে তাদের আটক করা হয়। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, সোমবার আশুলিয়ার শ্রীপুরে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল করেছিল। পরে তাদের চিহ্নিত করে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। জয়পুরহাটে ইটভাটা থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়া প্রতি বছর পরে নষ্ট হচ্ছে প্রায় 100 বিঘা জমির ধান। সে সাথে ক্ষতি হচ্ছে আশপাশের অন্য ফসল ও শাকসবজির। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পুরানা পৈল ইউনিয়নের এসব জমিতে বছরে আবাদ করা হয় 3 বার, কিন্তু এই এলাকায় ইটভাটা তৈরি করার পর থেকে পুড়ে নষ্ট হচ্ছে সব ধরনের ফসল। কিন্তু বারবার অভিযোগ করা হলেও রহস্যজনক কারণে চুপ করে আছে প্রশাসন। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট সদরের পূর্ণাপৈল ইউনিয়নের রেলগেটের কাছে লেবুহাজি এলাকায় স্থাপন করা হয়েছে ইটভাটা। এরপর থেকেই কপাল পড়েছে আশেপাশের কৃষকদের, কারণ ইটভাটা থেকে বের হওয়া বিষাক্ত গরম ধোঁয়ায় ঝলসে গেছে প্রায় 100 বিঘা জমির ধান। তাই দূর থেকে জমির ধান পাকা মনে হলেও কাছে গিয়ে দেখা যায় ঝলসে গেছে শীষ। শুধু তাই নয়, আশেপাশের বিভিন্ন ফলমূল, কলা, ভুট্টা সহ বিভিন্ন শাকসবজির জমিরও একই ক্ষতি হচ্ছে। ভাটার গ্যাস দিয়ে আমাদের এই মাঠের ধান, কলা, তারপরে পটল, সবজির আবাদ অনেক কিছু নষ্ট হয়ে যায়। আমাদের মাঠের ধান সব পুড়ে গেছে। নেবুহাজির ভাটা প্রতি বছর এরকম দেয়, আর নেতা ঘরক নিয়ে আসে 6-9 করে 1000-1500 টাকা করে দেয়। চতুর্দিকে আমাদের কৃষি মাঠের মাঝখানে ভাটা। এই ভাটাটা কিভাবে হলো? এই ভাটাটা উঠানোর ব্যবস্থা করা হোক। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানালেন, এই এলাকায় ফসলি জমিতে ইটভাটা তৈরি নিষিদ্ধ হলেও মানা হচ্ছে না। তবে কৃষকের স্বার্থ ও কৃষি ফসল রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানান তিনি। 100 বিঘার মতন ধান এবং 3 বিঘার মতন কলা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমার কাছে অভিযোগ আছে লিখিতভাবে। আমি চাই এই অবৈধ ভাটাগুলা যেন বন্ধ হয়ে যায়। প্রতি বছর ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা ইটভাটা মালিকের বিচারের দাবিতে সড়ক অবরোধও করেন। তাই বিষয়টি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নজরে আনার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তারা। এই ভাটার কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে আমরা এটির
যে আনুষ্ঠানিক যে যারা এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করব এবং প্রতিবেদন গ্রহণ করার পরে কৃষকদের ক্ষতিপূরণ এবং ভাটা মালিকের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করব। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণরূপেই হয়তো ফসলটা নষ্ট হয়ে গেছে। এই ব্যাপারে আমরা প্রশাসনকে প্রতিবেদন দাখিল করব। এসব ইটভাটা কিভাবে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন করছে এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি জেলা পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। ছাড়পত্র তো ম্যাক্সিমাম ভাটারই আছে, কিন্তু হালনাগাদ নবায়ন হয়তো অনেকগুলোর নাই। আর এটার নবায়ন দিয়েছে কিনা এটা আমার জানা নাই। এই অভিযোগের ভিত্তিতে ইটভাটার নবায়ন আছে কিনা এটা আমার জানা নাই, তবে অফিসে গেলে আমি বুঝতে পারবো। এ জেলার সব অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি আধুনিক পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপনের দাবি জয়পুরহাটবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে উৎসব চলাকালে মন্দিরের দেয়াল ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। ভোরে সিংহচলম এলাকায় শ্রী বরাহ লক্ষ্মী নৃসিংহ স্বামী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, চন্দনোৎসবম নামের বার্ষিক উৎসব উপলক্ষে ভোরে মন্দির প্রাঙ্গণে জড়ো হয়েছিল ভক্তরা। এ সময় নতুন তৈরি ২০ ফুট দীর্ঘ একটি দেয়াল ধসে পড়ে। দেয়ালের ধ্বংসস্তূপে চাপা পড়ে সেখানে প্রাণ হারায় ৮ ভক্ত। উৎসব উপলক্ষে ভক্তরা দেবতার নিজারোপা অর্থাৎ আসল রূপ দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। চন্দনোৎসবম উপলক্ষে প্রতি বছর একবার দেবতার চেহারা চন্দনের প্রলেপ সরিয়ে ভক্তদের দেখানো হয়, যা হিন্দু ভক্তদের জন্য পবিত্র ও মহৎ একটি মুহূর্ত বলে মনে করা হয়। এবার খেলার খবর।